আচ্ছা, যুদ্ধে যাওয়ার আগে আগেকার দিনের রাজারা কি করতো বলো তো? আগেকার দিনের রাজারা যুদ্ধে যাওয়ার আগে না নিজের শত্রুকে ভালো মতন প্রথমে মাপতো বা নিজের শত্রুকে ভালো মতন প্রথমে চিনতো যে তার শত্রু কি করতে পারে, কি স্টেপ নিতে পারে, বা তার শত্রুর যে রণনীতি কি হতে পারে সেটাকে না আগে ভালো করে অ্যানালাইজ করতো। এটাই হতো মেন এবং প্রথম পদক্ষেপ যে কোনো রাজার যে কোনো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার আগে, এবং এটাই কিন্তু ফার্স্ট স্টেপ হতো তার যে যুদ্ধ জয় বা যে যুদ্ধটা জিতে আসবে সেটার সব থেকে প্রাথমিক স্টেপ হতো কি একদম যে অপোজিশন তোমার প্রতিপক্ষ তাকে কিন্তু ভালো মতন তোমাকে মাপতে হবে, ভালো মতন তার সে কেমন, সে কিভাবে তোমাকে হারাতে পারে এই জিনিসটা ভালো মতন প্রথমে স্টাডি করতে হবে। সেটা কিন্তু আগেকার দিনে শুধু রাজারাই করতো না, এখনকার দিনে বর্তমানেও আমাদের যত রকমের খেলা হয় সেই খেলাতেও কি হয়, যে কোনো ধরো একটা ফুটবল টিম সে কিন্তু তার প্রতিপক্ষকে ভালো মতন আগে দেখে, প্রতিটা প্লেয়ার কে কেমনভাবে কি করতে পারে, কে কেমনভাবে কোন অ্যাটাকিং শটটা নিতে পারে, কে কে গোল দিয়ে দিতে পারে, এরমভাবে না পুরো একদম ভালো মতন তাকে যাচাই করা হয় অপোনেন্ট প্লেয়ার বা অপোনেন্ট টিমটাকে। তো সেইভাবেই আমাদেরও কিন্তু আমাদের পরীক্ষায় জয় হতে গেলে বা জয় পেতে গেলে আমাদের কিন্তু আমাদের প্রতিপক্ষ, মানে প্রতিপক্ষ ঠিক না, আমাদের শত্রুও না, বাট এক্সামিনার যারা পরীক্ষার প্রশ্নপত্র বানাবে তারা তোমাকে কিভাবে পরাজয় করতে পারে বা তাদের মাইন্ড, তাদের মনটা, সেটা কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে যে তারা কেমন প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করতে পারে। এবং তাই জন্যে কিন্তু আমাদের করতে হয় কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। জানোই আমাদের সামনে আছে এমটিএস, আমাদের স্বপ্নের চাকরি কি বা আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া, এবং সেই সরকারি চাকরি পাওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যের সামনে কিন্তু আছে আমাদের একটা বিরাট বড় সুযোগ, সেটি হচ্ছে এমটিএস এর এক্সাম। এবং সেই এমটিএস এর এক্সামে যদি আমাদের ভালো স্কোর করতে হয় বা চাকরি পেতে হয়, কি করতে হবে জানো? আমাদের প্রিভিয়াস ইয়ার পড়তে হবে। তাই তোমরা জানোই যেমনটা আমরা কিন্তু জিকের সমস্ত প্রিভিয়াস ইয়ার এবং বিভিন্ন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার তোমাদের করাচ্ছি, তেমনভাবে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য পলিটি এবং ইকোনমিক্সের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসছে, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এরম প্রশ্ন কিন্তু আবারও আসতে পারে বা এরম জায়গা থেকে কিন্তু আমাদের এক্সামিনার প্রশ্ন করে। তাই কি করব আমরা? তাই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা ভালো মতো সলভ করব। চলো শুরু করে দেওয়া যায় ক্লাস। তার আগে আমি বিদেশ ট্রাই তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখো, আমাদের এবারের যে এমটিএস এর পরীক্ষা সেখানে কিন্তু আমাদের জিকের একটা বিরাট বড় গুরুত্ব, মানে তুমি জিকে ইংলিশ যদি ভালো স্কোর করে নিতে পারছো তাহলে তোমার চাকরি একদম হাতের মুঠোয়। তাই জিকে ভালো মতন পড়তে হবে, এবং তার মধ্যে পলিটি তো আছে, জানি আমরা যে পলিটি থেকে কিন্তু প্রশ্ন আসে, সাথে কিন্তু আমাদের ইকোনমিক্স থেকেও প্রশ্ন আসে। ইকোনমিক্স থেকে কটা প্রশ্ন আসে মোটামুটি? ইকোনমিক্স থেকে ধরো তুমি দুটো প্রশ্ন, একটা কি দুটো প্রশ্ন তো পাবেই। তাই ইকোনমিক্সটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। আমরা অন্য সাবজেক্ট অন্য জিকে যেমন করছি তার সাথে কিন্তু পলিটি এবং ইকোনমিক্সটাকেও দেখবো। চলো দেখে নিই আমরা এরমভাবে যে ক্লাসটা করবো তার মধ্যে কিছু সংখ্যার কোয়েশ্চেন রাখবো যেগুলো হচ্ছে ইকোনমিক্সের হবে। চলো দেখে নিই তাহলে প্রথম প্রশ্ন কি আছে। দেখো, আমি তোমাদের জন্য প্রশ্ন রেখেছি, সাথে এর মানে পারিপার্শ্বিক আরও যা কোয়েশ্চেন হতে পারে সম্ভবত প্রশ্ন, সেগুলোও কিন্তু কভার করেছি এবং তোমাদের বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করতে হবে, যেগুলো আসবেই আসবে পরীক্ষায়, কিচ্ছু করার নেই, একদম বাধ্যতামূলক। আমাদের এক্সামিনার কি জিজ্ঞেস করবে তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা করো, তোমাদের আশা করছি খুব হেল্প হতে চলেছে। চলো দেখে নিই প্রথমে কি বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে? দেখো, পলিটি আমি তোমাদের আগেও বলেছি, আবারও রিপিট করছি ব্যাপারটা, পলিটি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু খুব ফ্ল্যাট প্রশ্ন আসে, মানে হিস্ট্রি থেকে তোমাকে প্রচুর পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারে, কিন্তু পলিটিতে খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারবে না, কারণ স্কোপটাই কম এবং দেবে না। তুমি যদি অনেক উঁচু লেভেল এক্সামগুলো না দাও, তাছাড়া নর্মাল যেসব এক্সামে খুব একটা ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেয় না। এখানে কিন্তু আমাদের ধারা, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, শিডিউল বা তপশিল, এই জায়গাগুলো থেকে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন দেয়, আরও অনেক জায়গা থেকে দেয়, আমি আলোচনা করবো অবশ্যই। দেখো, এখানে বলেছে আমাদের ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মীয় বিষয় যে পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে। দেখো, ধর্মীয় বিষয় স্বাধীনতার যে স্বাধীনতা সেটা কোন আর্টিকেলে বা অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এটার অ্যান্সার হবে আর্টিকেল 26। আর্টিকেল 26-এ কিন্তু আমাদের ধর্মীয় যে স্বাধীনতা সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখো, আর্টিকেল 26 মানে কি? আর্টিকেল 26 মানে হচ্ছে আমাদের মৌলিক অধিকার চলে আসলো। দেখো, মৌলিক অধিকারের প্রতিটা আর্টিকেল কিন্তু তোমাদের ভালো মতন মুখস্থ করে নিতে হবে একদম। এই যে আর্টিকেল 14 থেকে শুরু করে 35 এবং 12-13 আছে, তো 12-13 থেকে শুরু করে একদম আর্টিকেল 35 অবধি সমস্ত আর্টিকেল কিন্তু একদম মুখস্থ করে নিতে হবে, করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমাদের মানে মৌলিক অধিকার কিন্তু সব কটা আর্টিকেল আসবেই পরীক্ষায়, ঘুরিয়ে ফিরিয়ে আসবেই। তাহলে দেখো, 26 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের বলা হয়েছে ধর্মীয় যে বিষয়, যে স্বাধীনতা সেটার ব্যাপারে বলা হয়েছে। তাছাড়া
আর ওদিকে আর কি আর্টিকেল আমাদের মূলত এই মৌলিক অধিকার থেকে আসতে পারে। দেখো এগুলো কিন্তু মানে আসবে, এমন ইম্পর্টেন্ট জায়গা। দেখো আর্টিকেল 14 বা 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে দেখিনি আমরা, এই আর্টিকেলগুলো কোথায় কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো, আর খুব সোজা জিনিস, এমন না খুব কঠিন। দেখিনি কোনগুলো আসতে পারে একটু আলোচনা করি। দেখো 14 নম্বর আর্টিকেলে কি বলা আছে, আইনের আগে সমতা বা আইনের সামনে সবাই ইকুয়াল বা ইকুয়ালিটি বিফোর ল, সেটা বলা হয়েছে আর্টিকেল 14-এ। মুখস্থ করে নাও একদম, প্রতিদিন সকালবেলা উঠে আমাদের টার্গেট হবে আমরা 10টা করে, বেশি না 10টা করে আর্টিকেল মুখস্থ করবো, 5টা থেকে 10টা, ব্যাস এনাফ। তুমি দেখবে তোমার দিনের শেষে তোমার যখন তুমি এক মাস কভার করে যাবে, ডেলি 10টা করে করা মানে বুঝতে পারছো 300টা, আমাদের 300টা আর্টিকেল লাগেই না, 448টা আর্টিকেল সম্পূর্ণ সব মিলিয়ে আছে, অত পড়তেই হবে না, তুমি ডেলি 5টা পড়ো, যাও তুমি ডেলি 5টা পড়ো, সব মিলিয়ে তোমার 50-60টা আর্টিকেল, 60-70টা আর্টিকেল ম্যাক্সিমাম, খুব জোরে 80টা 90টা, এর বেশি আর্টিকেল কোনোদিন জিজ্ঞেস করবে না, আর খুব সোজা এইগুলোর মধ্যে দিয়ে পরীক্ষা আসে। তাহলে 14 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে, আইনের আগে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল। তারপরে 15 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে, দেখো ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। মানে তুমি যে কোনো ধর্মের হও, তুমি ধর্মে হতে পারো, জাতি হতে পারো, বা যে কোনো বর্ণের হতে পারো, তোমার সাথে কিন্তু কোনো রকম বৈষম্য করা যাবে না, এটা বলা আছে আর্টিকেল 15-তে। তারপরে আর্টিকেল 16-তে কি বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। তোমরা জানোই, তোমরা সবাই কিন্তু চাকরির পরীক্ষার্থী বা তোমরা চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানোই যে তোমরা কিন্তু যে কেউ ধর্ম জাতি নির্বিশেষে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাদের কোনো ফর্মে না কোথাও লেখা থাকবে না আচ্ছা তুমি হিন্দু, তুমি তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবে না, তুমি শিখ, তুমি মুসলিম, তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, বা তোমার বর্ণ বিশেষে অ্যাপ্লাই করা যাবে না, এরকম কিন্তু কোথাও বলা হয় না। তাহলে এটা কিন্তু এই স্বাধীনতাগুলো আমাদের দেওয়া হয়েছে আর্টিকেল, আমাদের মৌলিক অধিকার, সেখানে কিন্তু দেওয়া আছে, এগুলো আমাদের মৌলিক অধিকার। এবার দেখো আর্টিকেল 17-তে কি বলা হচ্ছে, অস্পৃশ্যতা বিলুপ্তি। মানে আমরা জানি একসময় আমাদের দেশে অস্পৃশ্যতা কিন্তু ভয়ঙ্কর প্রবল মাত্রায় ছিল, প্রচণ্ড পরিমাণে অস্পৃশ্যতা পালন হতো, সেটি স্বাধীনতার পর থেকে সরে গেছে, যখন যাবতীয় সংবিধান লাগু হয়েছে সেটি আর্টিকেল 17-এ কিন্তু বলা হচ্ছে অস্পৃশ্যতা বিলুপ্তিকরণ। তারপরে দেখো আর্টিকেল 18-তে কি বলা হচ্ছে, শিরোনাম বিলুপ্তি। মানে কি আগেকার দিনে আমরা দেখতাম না যে টাইটেল দেওয়া হতো রাজা মহারাজা ধীরাজা বিভিন্ন, কিন্তু এখনকার দিনে কিন্তু টাইটেল তুমি রাখতে পারবে না, তোমার নামের সামনে তুমি বড় লোক, তুমি অনেক পয়সা আছে তোমার, কিন্তু তাই বলে তুমি যে আমি মহারাজা অমুক, আমি জমিদার অমুক এরকম রাখতে পারবে না, কিন্তু একদমই সংবিধান তোমাকে সেই পারমিশনটাই দিচ্ছে না। এই দেখো এই প্রতিটা আর্টিকেল কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তোমার জন্য একটু হোমওয়ার্ক আছে, দেখো আর্টিকেলগুলো স্পেশালি আলাদা করে বোঝানোর কিছু নেই, খুব সোজা তোমরা না এগুলোকে উত্তর করো। কি হয় বলো তো, দেখো তোমাদের আমি বলছি তো ডেলি 4-5টা করে করবে, তার মধ্যে কালকের জন্য হোমওয়ার্ক তোমাদের, মানে আমি নেক্সট ক্লাস যতদিন না করাচ্ছি তার মধ্যে তোমাদের হোমওয়ার্ক হবে, যেগুলো এই আর্টিকেলগুলো বলছি এইগুলোই তোমরা শুধু মুখস্থ করে লিখে দেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, যে কটা বলবো সে কটা ডেলি করো তাহলেই হবে, দেখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে বোঝা গেল। এবং তাছাড়া আমাদের আর্টিকেল 20টা এখানে আছে, 20 তোমরা উত্তর দেবে। 23-তে কি বলা হয়েছে, 23 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের জোর করে ধরো কাজ কর, মানে ফোর্স লেবার, এই জিনিসটা কিন্তু আমাদের মানে করতে হবে, এই জিনিসটাকে আমাদের মুক্তি করতে হবে, বা এই জিনিসটা আমাদের সরিয়ে ফেলতে হবে আমাদের সমাজ থেকে, ফোর্স লেবার সেইটা কিন্তু আমাদের সমাজ থেকে সরাতে হবে, এই বিষয় কিন্তু আর্টিকেল 23-তে বলা হয়েছে। চলো তারপরে দেখি, তারপরে কি বলা হয়েছে, আর্টিকেল দিয়ে প্রশ্ন আসবেই, বারেবার বলছি মনে রাখবে। দেখো ভারতের সংবিধানের ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে, ইউনিফর্ম সিভিল কোড, যেটি কিন্তু এখনও আমাদের ভারতবর্ষে লাগু নেই। মানে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন রকম একটা হয়, মানে ধরো সিভিল আইনের জন্য দুরকম হয়, একটা ক্রিমিনাল ল, একটা সিভিল ল। তো সিভিল আইনের ক্ষেত্রে বিভিন্ন ধর্মে, যেমন ধরো মুসলিম ধর্মে মুসলিম মানুষরা 2-3টে যদি বিয়ে করে তাদের কোনো রকমের পানিশমেন্ট হয় না, কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তুমি 2টো বিয়ে করতে পারো না, তাহলে তোমার সরকারি চাকরিজীবী হলে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, বিভিন্ন ব্যাপার আছে। তো ইউনিফর্ম সিভিল কোড এখনও ভারতবর্ষে লাগু হয়নি। এবার এই যে আর্টিকেলগুলো, এইগুলো কিন্তু নির্দেশমূলক নীতিসমূহের মধ্যে পড়ে, নির্দেশমূলক নীতিসমূহ মানে আমাদের ডিরেক্টিভ প্রিন্সিপাল। এবার ভারতবর্ষ যখন স্বাধীন হলো, মৌলিক অধিকারের মধ্যে এমন অধিকারগুলো দেওয়া হলো যেগুলো একদম প্রাইমারি, একদম দরকার, ভারতবাসীরা দেশ স্বাধীন হওয়ার পরেই যে অধিকারগুলো একদম ভারতবাসীদের প্রাইমারিলি একদম দরকার, সেগুলোকে রাখা হলো মৌলিক অধিকারে। তাছাড়া এমন অনেক কিছু যেগুলো সেই মুহূর্তে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই মুহূর্তে সেগুলোকে দেখা গেল মৌলিক অধিকারে রাখা সম্ভব হয়নি, সেগুলোকে রাখা হলো, তাই সেই সময় রাখা হয়েছিল নির্দেশমূলক নীতিসমূহতে। মানে দেখো তোমার যদি কোনো সময় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার
অধিকার লঙ্ঘন হয় তুমি না ডাইরেক্ট চলে যেতে পারো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারো, মৌলিক অধিকার তোমার লঙ্ঘন করতে পারে না। কিন্তু যে নির্দেশমূলক নীতিসমূহ যদি লঙ্ঘন হয় সেটা কিন্তু কিচ্ছু হবে না। নির্দেশমূলক নীতিসমূহ এমন একটা জিনিস, মনে করো টেম্পোরারি একটা লিস্ট, সেখানে দেওয়া আছে, সরকারকে বলা আছে এইগুলোকে তুমি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করো, এই মুহূর্তে করতে হবে না। তাহলে এই যে ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু নির্দেশমূলক নীতিসমূহতে দেওয়া আছে, তাই এটা কিন্তু আজও লাগেও হয়নি, কিন্তু হওয়ার খুব তোড়জোড় চলছে। এটা আছে আর্টিকেল 44-এ। কততে আছে? আর্টিকেল 44-এ বলা আছে নির্দেশমূলক নীতিসমূহের ব্যাপারে। এখানে আরও কটা আমি নির্দেশমূলক বা ডিপিএসপির আর্টিকেল রেখেছি, দেখো 39-এ, খুব ইম্পর্টেন্ট এগুলো। দেখো, সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনের সহায়তা, সমান ন্যায় বিচার যেমনটা তোমরা দেখলে এটা কিন্তু এখানেও বলা আছে। তারপরে দেখো, আর 40 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে একটি গ্রাম পঞ্চায়েতের সংগঠন। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু গ্রাম পঞ্চায়েত বা যে পঞ্চায়েতি রাজ সেটা কিন্তু লাগু হয়নি, সেটা পরবর্তীকালে হয়েছে। এবার 41-এ বলা হয়েছে কাজ করার শিক্ষার অধিকার, সবার কাজ করার অধিকার আছে, সবার শিক্ষার অধিকার আছে, রাইট টু লিভ, এই রাইট টু ওয়ার্ক, এই অধিকারটা কিন্তু আছে। বাকি এই যে এই দুটো প্রশ্ন আর্টিকেল দিয়ে যে কটা প্রশ্ন করবো অবশ্যই তোমরা কিন্তু নিজেরা মুখস্থ করবে, মুখস্থ করে তারপরে উত্তরগুলো দেবে, ঠিক আছে? এটাও এমটিএসে আসা প্রশ্ন। চলো দেখে নিই এরপরে কি প্রশ্ন আছে। এবার দেখো, ভারতীয় সংবিধান কার হাতে লেখা? ভারতীয় সংবিধানটা কিন্তু লিখিত সংবিধান, একদম ক্যালিগ্রাফি করা হয়েছিল, একটা মানুষ করেছিল। তার নাম কি? দেখো, তার নাম হচ্ছে প্রেম বিহারী রায়জাদা। দেখো, প্রেম বিহারী রায়জাদা যে মানুষটি, ইনি কিন্তু একদম ভারতীয় সংবিধানকে নিজের হাতে লিখেছে। বুঝতে পারছো? এত বড় সংবিধানকে নিজের হাতে লিখেছে। তো এই নামটা, এটা কিন্তু পরীক্ষায় এসছে। কবে এসছে? 2021-এ এসছে, ঠিক আছে? তাহলে ভারতীয় সংবিধান কার হাতে লেখা? আমাদের প্রেম বিহারী রায়জাদা। এবং দেখো, এখানে আরও একটা ভালো জিনিস, সেটি হচ্ছে অলঙ্কার ও সজ্জা। লিখেছে কে? লিখেছে, ক্যালিগ্রাফি করে লিখেছেন হচ্ছেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। কিন্তু যে অলঙ্কার এবং সজ্জা, বইটাকে সাজানো, ডেকোরেশনের কাজটা করেছেন কে? করেছেন নন্দলাল বোস সহ শান্তিনিকেতনের শিল্পীরা। এই নন্দলাল বোস মানে বুঝতে পারছো আমাদের বাঙালি একজন ব্যক্তি, এবং তার সাথে শান্তিনিকেতনের যে শিল্পীরা আছেন সবাই মিলে কিন্তু অলঙ্কার এবং সজ্জার দায়িত্বে ছিলেন। এরপরে দেখো, এরপরে প্রশ্ন কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে? দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট। এই কথাটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? দেখো, ধারা 52 বা আর্টিকেল 52-তে কিন্তু বলা হয়েছে একটা ভারতের রাষ্ট্রপতি দরকার, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা রাষ্ট্রপতি দরকার, এটা কিন্তু বলা হয়েছে এই আর্টিকেলে। কবে এসছে? আমাদের এমটিএস 2021-এ কিন্তু এসছে। এবং তাছাড়াও দেখো, এখান দিয়ে আরও কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? রাষ্ট্রপতি চ্যাপ্টার দিয়ে কি প্রশ্ন করতে পারে? দেখো, রাষ্ট্রপতির যে অংশটা সেটা আছে পার্ট 5-এ আছে। কোথায় আছে? পার্ট 5-এ আছে রাষ্ট্রপতির যে অংশটা। তাছাড়া দেখো, এটি আমাদের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে বলা আছে ভারতের রাষ্ট্রপতি ব্যাপারে? আর্টিকেল 52 থেকে 62। দেখো, এই জায়গাটাও তোমরা যখন পড়বে তোমরা কিন্তু খুব ভালো মতন একদম মুখস্থ করে নেবে রাষ্ট্রপতির প্রতিটা আর্টিকেল। তাছাড়াও পার্লামেন্টের কিছু আর্টিকেল আছে, সেগুলো আমরা আলোচনা করবো এক এক করে, অসুবিধা নেই। এর ছাড়াও কিন্তু কিছু আর্টিকেল আছে, কিন্তু মূলত 52 থেকে 62 এর মধ্যে কিন্তু রাষ্ট্রপতির ব্যাপারে সমস্ত আর্টিকেল আছে। এবার দেখো, লোকসভার সদস্য হিসাবে এবার রাষ্ট্রপতি হতে গেলে কি যোগ্যতা দরকার? এগুলো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, তাই আমি রেখেছি একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবার দেখো, এটা খুব পরীক্ষায় জিজ্ঞেস করে, লোকসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্য, মানে রাষ্ট্রপতি হতে গেলে তার মিনিমাম কিছু কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে কিন্তু লোকসভা সদস্য হিসাবে নির্বাচন হওয়ার যে ক্ষমতা বা ক্রাইটেরিয়া সেটা কিন্তু সম্পূর্ণ পূরণ করতে হবে। তাছাড়া দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, ন্যূনতম বয়স, রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম বয়স লাগে 35। আমরা জানি আমাদের ভোট দিতে গেলে মিনিমাম বয়স লাগে 18, আমরা 18 বছর হয়ে গেলেই ভোট দিতে পারি, কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে তোমায় কিন্তু মিনিমাম 35 বছর বয়স্ক হতেই হবে। এবার দেখো, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, সেটি হচ্ছে শপথ বাক্য পাঠ। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, তোমরা এটা জানাও একটু খোঁজখবর নিয়ে, বা যারা উত্তর জানো তো জানাও, পরীক্ষা আসে বারে বার রিপিটেড প্রশ্ন। চলো দেখিনি এরপরে কি আছে। দেখো, এরপর হচ্ছে এবার ইকোনমিক্সের প্রশ্ন চলে এসেছে। দেখো, আরবিআই ব্যাংক, আরবিআই বা রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কবে এসছে? এমটিএস 2021-এ এসছে। দেখো, আমি যেমনটা বলেছি যে ইকোনমিতে কিন্তু প্রশ্ন আসেই, কম আসে সংখ্যায়, পলিটি একটু বেশি আসে, তাই সেই রেশিওতে আমরা কিন্তু ইকোনমিক্সও দেখবো প্রতিদিন। তো আরবিআই যে ব্যাংকটা সেটা কবে স্থাপন করা হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935-এ স্থাপন করা হয়। এত ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু এমটিএস এসছে তা না, বিভিন্ন পরীক্ষা আসে
সেই সব প্রশ্নগুলো। শুধু তোমরা যদি এমটিএসের জন্য দেখছো, তোমাদের কিন্তু ওদিকে রেলের জন্য উপকার হচ্ছে, বিভিন্ন পরীক্ষার জন্য উপকার হচ্ছে এই প্রশ্নগুলো শুধু কভার করলে। দেখো এটা এসছে, এমটিএসে এসছে 1935 সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে। চলো রিজার্ভ ব্যাংকের ব্যাপারে আরও কিছু দেখে নিই। দেখো 1 এপ্রিল 1935 কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাছাড়া দেখো এই আরবিআই প্রতিটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম স্টার মার্ক দেওয়া ইম্পর্টেন্ট। এবার আরবিআই যে প্রথম গভর্নর, তার নাম হচ্ছে, বারেবার জিজ্ঞেস করা প্রশ্ন, তার নাম হচ্ছে স্যার অসবর্ন স্মিথ, ঠিক আছে, স্যার অসবর্ন স্মিথ হচ্ছেন আরবিআই প্রথম গভর্নর। দেখতে পাচ্ছি এটা তো ভারত স্বাধীনতা হওয়ার আগে, তাহলে তখন তো ভারত স্বাধীনই হয়নি, তখন তো ব্রিটিশরাই, বুঝতেই পারছো, গভর্নর হবে। কিন্তু প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর ছিলেন হচ্ছে সিডি দেশমুখ, বা পুরো নাম হচ্ছে চিন্তামান দ্বারকানাথ দেশমুখ, ঠিক আছে, ইনি হচ্ছেন আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। তাছাড়া দেখো আরবিআই যে হেডকোয়ার্টার সেটা প্রথমত ছিল হচ্ছে কলকাতায়, কিন্তু পরবর্তীকালে এটা 1937 সালে এটা মুম্বাইতে কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্কে কথা বলা হয়েছে? দেখো আমরা জানি আমাদের ভারতবর্ষে তো আর্টিকেল আছে বিভিন্ন, তার মধ্যেও আর্টিকেল কিন্তু বিভিন্ন পার্টের মধ্যে আছে। তাহলে টোটাল আমাদের ভারতবর্ষের যে সংবিধান তার 25টা পার্ট আছে, 25টা পার্টের মধ্যে বিভিন্ন আর্টিকেল আছে। তো সেটাই প্রশ্ন বলা হয়েছে কোন অংশে বা কোন পার্টে আমাদের কেন্দ্র এবং যে রাজ্য তাদের মধ্যে সম্পর্ক, মানে সেন্ট্রাল স্টেট রিলেশনের ব্যাপারে কিন্তু বলা হয়েছে। এইটা পার্ট 11-এ আছে। কত নম্বর পার্টে? পার্ট 11-এ। এবং যদি এর মধ্যে আর্টিকেল, এর আন্ডারে কোন কোন আর্টিকেল জিজ্ঞেস করা হয়, তখন কি বলতে হবে? 245, 245 থেকে শুরু করে 263 এই আন্ডার আর্টিকেল, মানে ইউএ বলা হয়, আন্ডার আর্টিকেল 245 থেকে 263 এর মধ্যে কিন্তু আমাদের সেন্ট্রাল এবং স্টেট রিলেশনের ব্যাপারে বলা হয়েছে। একটু দেখে নেবে, এটাও এসছে এসএসসি এমটিএসে 2021-এর প্রশ্ন। ঠিক আছে, চলো দেখি এরপরে প্রশ্ন কি আছে। এবার দেখো, এবারে প্রশ্ন হচ্ছে ভারত সরকারের একটি নির্বাহী সিদ্ধান্তে পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়, মানে সোজা ভাষায় যদি বলতে গেলে আমাদের প্ল্যানিং কমিশন, সেটি কবে প্রতিষ্ঠিত হয়? দেখো এটি প্রতিষ্ঠিত হয় 1950-এ, 1950-তে। দেখো এগুলো কিন্তু একদম মানে চোখ বন্ধ করে বলে দিতে হবে, এরকমভাবে তৈরি করতে হবে প্রশ্নগুলোকে। এবং 1950-তে এটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের প্রথম যে 5 ইয়ার প্ল্যান বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে আসে? 1951-এ, ঠিক আছে, তার মানে তার পরের বছর আমাদের প্রথম 5 ইয়ার প্ল্যান কিন্তু আসে। এটাও কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, ঠিক আছে। চলো আর কিছু দেখে নিই। দেখো 1950-এর 15ই মার্চ কিন্তু এটি প্রথম এস্টাবলিশড হয় বা স্থাপনা হয়। এবং এর যে চেয়ারম্যান, সে কে হয়? দেখো এর চেয়ারম্যান হয় হচ্ছে প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী হতো এর চেয়ারম্যান। এবং যে প্রথম চেয়ারম্যান তার নাম হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, মানে প্রথম যেহেতু প্রধানমন্ত্রী হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু, তাই সেই মানে স্বাভাবিকভাবেই সেই হচ্ছে আমাদের প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান। কিন্তু এখন তো আর প্ল্যানিং কমিশন নেই, আমাদের এখন আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, এখন আছে নীতি আয়োগ, যেটি কিন্তু 2015-তে এসেছে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপর দেখো অর্থনীতির প্রেক্ষাপটে ইপিএফ এর পি এর অর্থ কি? দেখো যেমনটা তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের কিন্তু বুঝতে হবে অপোনেন্টের মাইন্ডটাকে, অপোনেন্টের মস্তিষ্কটাকে আগে বুঝতে হবে, সে কি ভাবছে। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু এমটিএসে একটা প্রবণতা আছে যে ইকোনমিক্স থেকে কিন্তু দেয় প্রশ্ন কিভাবে, এরকম একটা শর্ট ফর্ম দিয়ে দেয়, বলে এর ফুল ফর্মটা কি বলো, এরকমভাবে কিন্তু প্রশ্ন দেয়। তাই আমাদের এই ফুল ফর্মগুলো একটু দেখতে হবে। তো ইপিএফ এর ফুল ফর্ম কি, এটা আমরা মোটামুটি জানি। ইপিএফ এর ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড। তাহলে এই যে পি মানে কি হচ্ছে, পির অর্থ দাঁড়িয়ে পড়ছে, বা পির যে ফুল ফর্মটা সেটা দাঁড়িয়ে পড়ছে প্রভিডেন্ট। এটাও কিন্তু এসছে অক্টোবর মাসে এসেছিল, 2021-এর যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এসেছিল এমটিএস এর পরীক্ষায়। এবং দেখো এখানে আরও কিছু তোমাদের জন্য আমি ফুল ফর্ম রেখেছি, অবশ্যই দেখে নাও, মুখস্থ করে নাও, তোমাদেরই ভালো হবে আফটার অল। দেখো এর প্রথমেই আছে হচ্ছে জিডিপির ব্যাপারটা তোমরা জানো, মোটামুটি সবাই অবগত জিডিপি কথাটার সাথে। তো জিডিপি কি? জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে দেখো এনএনপি এমপি। আচ্ছা এনএনপি দুটো হয়, এমপি হয় আর একটা ফ্যাক্টর কস্ট হয়, মানে এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট। তাহলে এনএনপির ফুল ফর্ম কি? এনপির ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এবং আরেকটা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তো
তো দরকার নেই, তোমাদের এই জাস্ট একটুখানিটা মাথায় রাখবে যে এই নেট ন্যাশনাল প্রোডাক্ট কথাটা মাথায় রাখলেই হবে। তারপরে দেখো এই যে খুব ইম্পর্টেন্ট CRR SLR, খুব ইম্পর্টেন্ট। CRR এর ফুল ফর্ম কি? ক্যাশ রিজার্ভ রেশিও, এবং SLR এর ফুল ফর্ম কি? স্ট্যাটিউটরি লিকুইড রেশিও। এবার এগুলো কি, এগুলো তোমরা পরে আস্তে আস্তে আমি বলবো, এখন তো এই একটা ক্লাসে বলা সম্ভব না। তারপরে দেখো BOP-র ফুল ফর্ম কি? ব্যালেন্স অফ পেমেন্ট। BOP-র ফুল ফর্ম হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তাছাড়া PPP-র ফুল ফর্ম হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। খুব ইম্পর্টেন্ট কিন্তু, অবশ্যই একদম বাছাই করাগুলো দিয়েছি, ঠিক আছে। চলো দেখি এরপরে প্রশ্ন কি আছে। দেখো এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এবার কি প্রশ্ন দেখে নি চলো। দেখো এখানে বলেছে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার RTE আইন, যা 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর শিক্ষার মৌলিক অধিকার দেয়, কোন সালে সম্মত হয়েছিল বা পাস হয়েছিল বলতে পারো। তাহলে কি বুঝতে পারছি, দেখো RTE মানে রাইট টু এডুকেশন, যেটা সেটি কিন্তু যে বাধ্যতামূলক শিক্ষা এবং ফ্রি বা বিনামূল্যে যে শিক্ষা, সেইটার অধিকার 6 থেকে 14 বছর বয়সী যে বাচ্চা আছে তাদের জন্য যে মৌলিক অধিকার, সেটির যে অ্যাক্ট সেটি কবে পাস হয়। দেখো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটি MTS এসছে 2019 সালে এবং বিভিন্ন পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন দেয়। তাহলে এটা কবে হয়েছে? এটা 2009 কিন্তু এই অ্যাক্টটা পাস হয়েছে, বোঝা গেল। বিভিন্ন পরীক্ষা কিন্তু বিভিন্ন অ্যাক্ট তুলে তুলে প্রশ্ন দেয়, বলে যে এই অ্যাক্টটা কোন সালে পাস হয়েছে। এবং দেখো এখানে আরও একটা ব্যাপার, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট, এটা কিন্তু পাস হয়ে গেছে একটা 2009, কিন্তু তার পরের বছর এটা লাগু হয়েছে বা চালু হয়েছে একটা মানে ইয়েটা বলতে পারো, অ্যাক্টটা বলতে পারো, আইনটা 2010 সালে। এবং তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট অ্যাক্ট রেখেছি বা আইন রেখেছি, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেয়। চলো দেখি কি কি আইন টাইন আছে। এগুলোই আসে মোটামুটি ঘুরিয়ে ফিরে। কিভাবে আসে? এরকম সাল দিয়ে দেয়, বলে যে অমুক একটা কোন সালে লাগু হয়েছিল, তখন তোমাদের সাল বলতে হয়, যেমনটা দিয়েছে তেমনভাবে প্রশ্ন দেয়। দেখো দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, মানে RPA বলা হয়। RPA দুটো আছে, একটা 1950-এ, একটা 51-তে। খুব ভালো করে এই 10টা দিয়েছি, 10টাই মুখস্থ করে যাও, দেখবে কোনো পরীক্ষায় কমন আসছেই আসছে। এবার দেখো আরেকটা আছে, যেটা হচ্ছে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, 2012-তে কিন্তু লাগু হয়েছে, এটা পক্সো অ্যাক্টও বলা হয়। তারপরে দেখো, তারপর হচ্ছে দ্য প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ আ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড দেয়ার রিহ্যাবিলিটেশন অ্যাক্ট। এটা আমি কিন্তু সম্প্রতি আমার একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার আমি কভার করেছিলাম আমাদের ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ের ব্যাপারে, যে সেই ব্যাপারটা বলেছিলাম তোমাদের। এই অ্যাক্টটি কবে এটা পাস হয়? 2013-তে কিন্তু এই অ্যাক্টটা পাস হয়, তোমাদের বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ারের সময়। তারপরে দেখো এই খুব আসে পরীক্ষায়, দ্য প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988-এ কিন্তু এই একটা পাস হয়, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। তারপরে দেখো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, RTI, ঠিক আছে। RTI তো আমরা যখন পরীক্ষায় আমাদের কম নাম্বারটা আসে তখন আমরা RTI ফাইল করি না, তখন সেই RTI যে অ্যাক্টটা সেটা 2005-এ কিন্তু এসেছিল, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো দ্য লোকপাল অ্যান্ড লোক আয়ুক্ত অ্যাক্ট, লোকপাল, দেশে কবে লোকপাল এসছে? তোমাদের আগের ক্লাসে আমি কি বলেছিলাম? আগের ক্লাসে তোমাদের পড়েছিলাম যে লোকপাল কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে, মনে পড়ছে? দেখো তোমরা ভুলে গেছো হয়তো, সুইডেন থেকে নিয়েছি আমরা লোকপাল, লোকায়ুক্ত। তো লোকপালের যে অ্যাক্ট, সেটা আন্না হাজারের অনেক চেষ্টার ফলে কিন্তু 2013 সালে কিন্তু এটি লাগু হয় একটা। তারপরে দেখো প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এটা 2002-এ কিন্তু লাগু হয়, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এখান থেকে এসছে। তারপরে দেখো এপিডেমিক ডিজিজ অ্যাক্ট, এটি 1897, এই অ্যাক্টটা খুব বেশি হিট হয়েছিল আমাদের করোনার সময়। তারপরে দেখো ডিজিজ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, ভেরি ইম্পর্টেন্ট। এবং 10 নম্বর যেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে চলো দেখি, এরপরে আছে আমাদের আবারও একটা ইকোনমিক্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এসছে কবে? এসছে হচ্ছে MTS-এর 2019-এর। দেখো বলা হয়েছে আমানতের মূল্য যা একটি ব্যাংকে RBI-এর কাছে নগদ মজুদ হিসাবে রাখতে হয়, তাকে কি বলা হয়? এর মধ্যে 4টে অপশন দিয়েছে। এই ব্যাপারটা বুঝে নিয়ে আগে তারপরে না প্রশ্নটা উত্তর দেবো। দেখো জিনিসটা প্রশ্ন না বুঝলে উত্তর কি আর দেবো। দেখো আমাদের যত রকম ব্যাংক আছে, তোমরা যত ব্যাংকে যাও, ধরো PNB, SBI, বিভিন্ন আরও যত ব্যাংক আছে, এই সব ব্যাংকগুলোয় কী করতে হয়? এই সব ব্যাংকগুলোকে অনেকটা মনে করতে পারো তোমরা, একটা সিকিউরিটি ডিপোজিট যেমন হয় না, সিকিউরিটি ডিপোজিট রাখতে হয় কার কাছে? রাখতে হয় আমাদের RBI-এর কাছে, একদম ব্যাংকের যে বাপ, একদম সব ব্যাংকের যে মাথা, তার কাছে কিছু টাকা বা কিছু জিনিস সেগুলো কিন্তু রাখতে হয়, যে তুমি ব্যাংক চালাচ্ছ তার জন্য কিছু সিকিউরিটিতে রাখতে হয়। এবার সেটা দুরকমভাবে রাখা যায়। দেখো এটাকে দেখে নিই, এক হচ্ছে CRR বলা হয়, আর একটা রাখা হয় রিজার্ভ, সেটা হচ্ছে SLR বলা হয়। বা CRR
সিআরআর যেটা ফুল ফর্ম তোমরা একটু আগে দেখলে আবার দেখে নাও, ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে রাখা হয় এবং এসএলআর বা স্ট্যাটিউটারি লিকুইড রেশিও হিসেবে রাখা হয়। মানে কি কিছুই না, পাতি জিনিস একদম। দেখো সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, মানে কিছু পরিমাণে অর্থ বা টাকা সেই আরবিআইয়ের কাছে কিন্তু সেই ব্যাংকটা জমা রাখে অ্যাজ আ সিকিউরিটি। তো সিআরআর এমন একটা বস্তু যেটাকে কিন্তু অ্যাজ আ ক্যাশ রাখতে হয় আরবিআইয়ের কাছে। আর এসএলআর মানে দুটো ভাগে রিজার্ভ রাখতে হয় বা সিকিউরিটি ডিপোজিট হয়, তার মধ্যে প্রথম ভাগ হচ্ছে সিআরআর, দ্বিতীয় ভাগ হচ্ছে এসএলআর। এবার এসএলআর এমন একটা রিজার্ভ বা এমন একটা জমা রাখার জিনিস যেটা কিন্তু ক্যাশও রাখতে পারো, তাছাড়া সোনা, ডলার, এই বিভিন্ন জিনিস কিন্তু বা গভর্নমেন্ট বন্ড এগুলো রাখা যায় এসএলআর এর মাধ্যমে। মানে একটু যদি ক্লিয়ারিফাই করে দিই কি ব্যাপারটা দেখো, মানে একটা ব্যাংক, হ্যাঁ ধরো আমি এসবিআই, এবার আমি এসবিআই আমি কি করবো ব্যাংক খুলেছি, এবার আমাকে কি করতে হবে আরবিআইয়ের কাছে, মানে আমার মাথা উপরের যে ব্যাংক আরবিআই তার কাছে কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র জমা রাখতে হবে, মানে এবার সিকিউরিটি হিসাবে। এবার আমাকে অপশান দিয়েছে, দেখো তুমি দুটোভাবে রাখতে পারো, কীভাবে, এক সিআরআর বা একটা এসএলআর এর মাধ্যমে। তাহলে কি সিআরআর? সিআরআর হচ্ছে কিছু অঙ্কের টাকা, সেটা তোমাকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। আর তাছাড়া হচ্ছে এসএলআর, এসএলআর মানে হচ্ছে তুমি কিছু অঙ্কের টাকা রাখতে পারো, বা তুমি সোনা রাখতে পারো, বা ডলার রাখতে পারো, বা কিছু বন্ড টন্ড রাখতে পারো। এই দুভাবে কিন্তু তুমি আরবিআইয়ের কাছে কিছু টাকা জমা রাখতে পারো। তাহলে প্রশ্ন কি বলা হয়েছে দেখো, আমানতের মূল্য যা একটি ব্যাংকের আরবিআইয়ের কাছে নগদ মজুদ হিসাবে রাখতে হয়, নগদ ক্যাশ ফ্যাশ হিসাবে রাখতে হয়, তাহলে সেটি কোনটি? সেটি হবে দেখো এটার মধ্যে কোনটি হচ্ছে, এই যে ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে কিন্তু তোমাকে রাখতে হয়। এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, সিআরআর এখন মনে হয় বর্তমানে কত 4% কি 4.5% মতন আছে, যেটা কিন্তু ব্যাংকে রাখতে হচ্ছে আরবিআইয়ের কাছে। কি বৃত্তান্ত আরও গভীরে পরবর্তীকালে আমরা জানতে পারবো, এবং তোমরা যদি আরও গভীরে জানতে চাও তোমরা জয়েন করতে পারো আমাদের কোর্স, যেখানে তোমরা সম্পূর্ণভাবে এইসব বিষয়গুলো জানতে পারবে। বিভিন্ন কোর্স আছে, এমটিএসের আছে, রেলের আছে, ফাউন্ডেশন কোর্স আছে, চাইলে জয়েন করতে পারো। ডেমো ক্লাস দেখো, ভালো লাগলে অবশ্যই জয়েন করো। চলো দেখি এরপরে ক্লাস কি আছে, এরপরে যে কোয়েশ্চেন কি আছে দেখো, ভারতের নিয়ন্ত্রণ অডিটর জেনারেলের নিয়োগের সময়কাল কত, মানে টেনিওর কত, টেনিওর কি, কিসের টেনিওর জিজ্ঞেস করেছে, মানে মেয়াদ, কার্যকালে যে মেয়াদ সেটা কত, কার মেয়াদ জিজ্ঞেস করেছে, ভারতের নিয়ন্ত্রণ ও অডিটর জেনারেল মানে সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার যে মেয়াদ, তার কার্যকালের মেয়াদ সেটি কত বছরে। এই যে আর একটা টাইপ, আমি কিন্তু টাইপ ওয়াইজ রেখেছি এবার মানে আজকে যে ক্লাসে, কেন কি এই যে এই টাইপটা থেকে মানে মেয়াদ জিজ্ঞেস করে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, একদম জিজ্ঞেস করবি। দেখতে পাচ্ছ দেখো কতগুলো এক্সামে এসছে, এটা আসছে সিজিএলএ, এটা আসছে এমটিএসএ, বিভিন্ন পরীক্ষা আসবে, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো তাহলে আমাদের সিএজির মেয়াদ হচ্ছে কত দিনের, 6 বছর বা 65 বছরে যেটা আগে হবে। মানে এই সিএজি যে আছেন এবার এদের যে মেম্বার হয় তাদের কিন্তু মোটামুটি ধরো 65 বছর বয়স যদি হয়ে যায় তাহলে রিটায়ার করে যাবে, আর না হলে ধরো কারোর বয়স হচ্ছে 50 বছর, তাহলে সে 6 বছর অবধি সে অফিসে থাকবে, মানে 56 অবধি থাকলো, তারপরে সে রিটায়ার হয়ে গেল, বোঝা গেল। তাহলে 6 বা 65 যেটা আগে হবে সেই অনুযায়ী কিন্তু সে রিটায়ার করবে, বা সেটাই তার মেয়াদ হবে, বোঝা গেল এটা। এবার এবং তাছাড়াও দেখো বিভিন্ন যে সাংবিধানিক যে সংস্থা, দেখো সিএজি হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থা, তাহলে বিভিন্ন সাংবিধানিক সংস্থার মেয়াদ আমি তোমাদের জন্য রেখেছি তোমাদের সুবিধার্থে। দেখো ফাইন্যান্স কমিশন প্রতি 5 বছর অন্তর কিন্তু এটা চেঞ্জ করা হয়, এটা কোনো সেইভাবে মেয়াদ নেই, তাও 5 বছর বলতে পারো। এবং মানে ভেরি ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারছো, আশা করি তোমরা নিজেরাও বোঝো, তোমরা নিজেরাও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, তোমরা জানো ব্যাপারটা বোঝো। আমি কিন্তু তোমাদের জন্য সাথে সাথে আর্টিকেলগুলো রেখেছি যেগুলো কিন্তু মানে পরীক্ষা আসার মতন। দেখো ফাইন্যান্স কমিশন আন্ডার আর্টিকেল 280 280 নম্বর আর্টিকেল আন্ডার কিন্তু ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়েছে। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 324 324 নম্বর আর্টিকেলে আন্ডারে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে। এবং ইলেকশন কমিশন যে আছে, ইলেকশন কমিশনের যে মেম্বার তাদের যে মেয়াদ সেটাও কিন্তু 6 বছর এবং 65 বছর, মানে যেটা আগে হবে যেমনটা এর ক্ষেত্রে দেখলে সবকটাই মোটামুটি সেম। এরপরটা দেখো, এরপর হচ্ছে সিএজি বা ক্যাগ যেটা আমরা দেখলাম সেটি 6 বা 65 তো দেখলেই, কিন্তু এখানে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এটা 140 নম্বর আর্টিকেলে আন্ডারে কিন্তু ক্যাগের ব্যাপারে বলা হয়েছে আমাদের সংবিধানে। তারপরে দেখো অ্যাটর্নি জেনারেলের যে আর্টিকেল সেটি হচ্ছে 76, কিন্তু এর ব্যাপারে কোনো ফিক্সড টেনিউরের ব্যাপারে বলা নেই, তাই আমি এটাকে ড্যাশ বা ফাঁকা রেখেছি, বা নট ফিক্সড লিখে দেওয়া যেতে পারে, এনএফ লিখে দিলাম, মানে নট ফিক্সড, ঠিক আছে, মানে এটা কিন্তু নট ফিক্সড, মানে কোনো মেয়াদের ব্যাপারে বলা নেই। এরপর আছে ইউপিএসসিরও কিন্তু যে মেম্বার তাদের কিন্তু সেম 6 বা 65 বছরের যে লাস্ট এদের টেনিউর হয়। আচ্ছা, এখানে কিন্তু ইউপিএসসি
ইউপিএসসি মানে মনে করো না যারা আইএস আইপিএস হচ্ছে তারা না, কিন্তু এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা মেম্বার তাদের কিন্তু এই টেনিওরটার কথা বলা হয়েছে। এখানে একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ইউপিএসসির ব্যাপারে কোন আর্টিকেলে বলা আছে তোমরা বলো, সার্চ করো, জানো, ঠিক আছে। এবং দেখো এর মধ্যে সবকটার মধ্যে একটা কমন কি জানো, সবকটার মধ্যে হচ্ছে কমন হচ্ছে প্রেসিডেন্ট। সবাইকে কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে বা নিয়োগ করে, ঠিক আছে। এটা কিন্তু একটা সবার মধ্যে কমন একটা জিনিস। তাহলে বুঝতে পারলে তোমরা এই অবধি? দেখো আজকে আমাদের এই অবধি ছিল, এরপরে আর কিছু নেই। আজকে আমাদের এই কটাই প্রশ্ন ছিল। দেখো আমরা কিন্তু প্রশ্ন এই কটাই ছিল। এবার দেখো আমরা কিন্তু চাইলে প্রশ্ন 1000 মুখস্থ করে দিতে পারি। প্রশ্নের তো অভাব নেই, প্রিভিয়াস কোশ্চেন তুমি তো খোঁজো, দেখবে লাখ প্রিভিয়াস কোশ্চেন পেয়ে যাচ্ছ। কিন্তু আমরা কোনোদিনই শুধু প্রশ্ন মুখস্থ করে গিয়ে পরীক্ষায় কোনোদিনও পাস করতে পারবো না। আমাদের কি করতে হবে জানো, আমাদের মানে এক্সামিনার মাইন্ডটাকে স্টাডি করে নিতে হবে। যেদিনকে তুমি এক্সামিনার মাইন্ডকে স্টাডি করে নিতে পারবে, চাকরি তো তুমি এমনিই পাচ্ছ। কীভাবে স্টাডি করবে দেখলে আজকে তোমাদের জন্য আমি কীভাবে রেখেছিলাম, টাইপ ওয়াইজ রেখেছিলাম। এটা হলো টাইপ ওয়াইজ। আমরা অঙ্ক করি, রিজনিং করি, টাইপ ওয়াইজ না, এটাও কিন্তু টাইপ ওয়াইজ। দেখতে পাচ্ছ সব এক একটা ধরন এবং তার পারিপার্শ্বিক আরও যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমার কর্ম যদি ঠিক করো তোমার ফল এমনিই পাবে। তুমি ভালো মতো রিলিজিয়াসলি পড়ো, একদম কর্ম ঠিক করো, প্রতিদিন সকালবেলা উঠে ভালো করে পড়াশোনা করো, মানে সারা দিনটা একটা খুব মানে প্রোডাক্টিভ ডে করো, ভালো মতন পড়ো, দেখবে আরে চাকরি তো পাবে, চাকরিটা তো কোনো ইস্যুই না। কিন্তু নিজেকে আগে সঠিক করো। দেখো লড়াইটা হচ্ছে নিজের সাথে নিজের, কেউ তোমার কম্পিটিটর না। তুমি নিজেকে তোমার বেস্ট দিতে পারবে, সেদিনকে তুমি চাকরি পাবে, সব পাবে। এবং একটা কথা খুব বাজারে প্রচলিত, সেটা হচ্ছে যে চাকরি নেই। দেখো কথাটা কিন্তু একদমই যুক্তিহীন। চাকরি নেই কোনোদিন না। প্রতি বছর রিক্রুটমেন্ট এত বেরাচ্ছে, ভ্যাকান্সি বেরাচ্ছে, আরে চাকরি তো সেই ভ্যাকান্সিগুলো তো কেউ না কেউ ফিল আপ করছে, তাই না? আমরা যদি না পাই সেটা আমাদের খামি, আমাদের মানে এটা আমাদের নিজেদের একটা বলতে পারো, আমাদের কমি, যেটা আমরা পূরণ করতে পারছি না। তাই লক্ষ্যটা মানে রেসটা কিন্তু নিজের সাথে নিজের বেটারমেন্টটাই নিজের রেস। তোমরা নিজেকে বেটার করো, চাকরি তো পাবোই আমরা। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, চাকরি আমরা পাবোই, আমাদের চাকরি পেতেই হবে। আমাদের যে স্বপ্ন সেটা আমরা কিন্তু পূরণ করবোই। তা দেখা হচ্ছে পরের ক্লাসে। খুব ভালো থাকো, জয় হিন্দ।